শুরু করি নাকি? দেরি হচ্ছে না হবে। আসসালামু আলাইকুম। আমাদের আজকে হচ্ছে অ্যানাটমি এন্ড ফিজিওলজি দ্বিতীয় ক্লাস। এখানে আমরা আলোচনা করব কঙ্কাল তন্ত্র নিয়ে। তো কঙ্কাল তন্ত্র মেইনলি হচ্ছে আমাদের ওই দিন যে পড়লাম আমরা কিছু কলা, তার ভিতর একটা হচ্ছে যোজক কলা, যেটা যোজক কলা নিয়েই মেইনলি আমাদের কঙ্কাল তন্ত্রটা তৈরি। তাহলে এখানে আমরা কয়েকটা জিনিস বলবো। একটা হচ্ছে অস্থি কাকে বলে, তার গঠন, তরুণাস্থি কাকে বলে, তরুণাস্থির গঠন, অস্থি তরুণাস্থির মধ্যে পার্থক্য, প্রথম দিকে এগুলা। তারপরে কঙ্কাল তন্ত্রের মধ্যে কি কি হাড় আছে বা কি কি অস্থি আছে এগুলো সম্পর্কে। তারপর হচ্ছে জয়েন্ট বা জোড়া কি কি আছে। তাহলে কঙ্কাল তন্ত্র তৈরি হচ্ছে দুইটা জিনিস দিয়ে, একটা হচ্ছে অস্থি আর একটা হলো তরুণাস্থি। অস্থিটা একটু শক্ত দৃঢ়, আর তরুণাস্থি নমনীয়। নমনীয় নমনীয় মানে কি? ও নাকি অন্ত্যেষ্টিয়? এটা একটু দৃঢ় আর অনমনীয় হয়। মোট কথা তরুণাস্থিকে আমরা, এটা একটু নরম টাইপের, মানে এটাকে বাঁকানো যায়। যেমন আমাদের কানের যে ইয়াটা আছে, এটা বাঁকা করলে আবার সোজা হয়ে যায়। এই বৈশিষ্ট্যটা কার থাকে? যে সকল পদার্থ স্থিতিস্থাপক, যেমন রাবার, টানলে আবার অবস্থানে চলে যায়। তাহলে তরুণাস্থির স্থিতিস্থাপকতা আছে, নমনীয়তা আছে, বাঁকানো যায় আবার। কিন্তু হাড় বা অস্থির ক্ষেত্রে এই সুযোগটা নাই। এই দুইটা জিনিস নিয়ে আমাদের কঙ্কাল তন্ত্র। তাহলে আমরা প্রথমে অস্থি কি জিনিস এটা পড়ি। অস্থির কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলাই সংজ্ঞা। যে অস্থি হলো দৃঢ় এবং পরিবর্তিত যোজক কলা। মানে অস্থি হচ্ছে হাইলি ভাস্কুলার, মানে এখানে রক্তনালিকা অনেক বেশি থাকে। একটা হাড় ভাঙলে কিন্তু অনেক রক্ত লস হয়। এমনি বাইরে থেকে মনে হয় যে অস্থি সাদা, কিছুই নেই এখানে, কিন্তু এর ভিতরে অনেক রক্তনালিকা থাকে। যেমন ধরেন আমাদের এটা হচ্ছে আমাদের ফিমার, ঠিক আছে? এই যে এর নিচে যে হাড়টা আছে, এটা যদি ভেঙে যায় একবারে ধরেন 2-3 লিটার রক্ত চলে যাবে। এত ভাস্কুলার এগুলা, মানে উচ্চ রক্ত সরবরাহ সম্পন্ন, এই জন্য বলছে। আর দৃঢ় হয়। পরিবর্তিত কেন? পরিবর্তিত মানে যোজক কলাটা কিছুটা মডিফাইড হয়ে, পরিবর্তিত হয়ে এই অস্থি তৈরি করছে, সেই জন্য বলছে পরিবর্তিত যোজক কলা। এবং এটা হচ্ছে দৃঢ়।
তাহলে অস্থি বলি বা তরুণাস্থি বলি, দুইটা জিনিসই গঠনের ক্ষেত্রে একটা হচ্ছে ম্যাট্রিক্স থাকে, ম্যাট্রিক্স, একটা অংশ থাকে ম্যাট্রিক্স, আর একটা কোষ থাকে। মানে বিষয়টা হচ্ছে এরকম, ধরেন আমরা দালান যদি তৈরি করি, তাহলে সিমেন্ট দেই, সিমেন্টের উপরে ইট বসাই, এইখানে ম্যাট্রিক্সটা এই সিমেন্টের মতো কাজ করে আর কি। আর কোষগুলা ম্যাট্রিক্সের মাঝখানে মাঝখানে কিছু গর্তের ভিতরে বসানো থাকে। জিনিসটা এরকম, ধরেন এরকম গুলো আছে এইভাবে, তাহলে এখানে একটা গর্তের ভিতরে একটা কোষ থাকবে, অস্থি কোষ, আবার এইদিকে একটা অস্থি কোষ থাকবে। তাহলে ম্যাট্রিক্সটা একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যেখানে কোষগুলো থাকে আর কি বসানো। তো কোষগুলা ওই ম্যাট্রিক্সের মধ্যে, ধরেন আমি সিমেন্টের মধ্যে একটা গর্ত করে একটা যদি আমি পাথর বসাই, তাহলে ওই জায়গাটা কি হবে, একটু গর্ত হয়ে যাবে, গর্তের ভিতরে পাথরটা বসানো থাকবে। এই গর্তটাকে বলা হচ্ছে লেকুনা। তাহলে লেকুনার মধ্যে অস্থির যে কোষগুলো আছে এগুলা বসানো থাকে, ম্যাট্রিক্সে লেকুনা থাকে, তাহলে লেকুনার মধ্যে কোষগুলো বসানো থাকে। কোষ কি কি থাকে? আচ্ছা, ম্যাট্রিক্সের মধ্যে, অস্থির ম্যাট্রিক্সের মধ্যে কি কি থাকে? একটা হচ্ছে কোলাজেন, কোলাজেন ফাইবার থাকে বা তন্তু। তারপরে আমাদের হাড়ের মধ্যে কি থাকে? ক্যালসিয়াম, ক্যালসিয়াম ফসফেট, তারপরে ক্যালসিয়াম কার্বনেট। এই কেমিক্যাল পদার্থগুলো নিয়ে আমাদের ম্যাট্রিক্সটা গঠিত। আর অস্থিকোষ কি কি থাকে? অস্থিকোষ তিনটা আছে, অস্টিও সাইট, এটা হচ্ছে ম্যাচিউর মানে পরিপূর্ণ কোষ আর কি। আর একটা থাকে অস্টিওব্লাস্ট, অস্টিওব্লাস্টটা মানে হচ্ছে ইমম্যাচিউর, মানে যেটা এখনো আর একটা হচ্ছে অস্টিওক্লাস্ট। অস্টিওব্লাস্টটা হচ্ছে ইমম্যাচিউর আর কি, মানে এখনো এটা পরিপূর্ণ হয় নাই, ওর বয়সটা মানে শুরুর দিকে আছে কোষটা। এইটা আবার অস্টিওসাইটে পরিণত হয়। আর অস্টিওক্লাস্ট হচ্ছে বলে এগুলো ফ্যাগোসাইটিক কোষ। ফ্যাগোসাইটিক মানে ধরেন একটা অস্থি কোষ মরে গেল, তাহলে ওইটা যদি ওইখানে থাকে, ফ্যাগোসাইটোসিস একটা প্রক্রিয়া আছে। ফ্যাগোসাইটোসিস হচ্ছে যদি আমাদের দেহে কোনো জীবাণু ঢোকে বা কোনো কোষ মারা যায়, তাহলে আমাদের শরীরে কিছু প্রতিরক্ষামূলক কোষ থাকে যেগুলা ওই কোষগুলাকে মেরে ফেলে বা ওই কোষগুলা অ্যাবজর্ব করে ফেলে, যাতে ওগুলো পরবর্তীতে শরীরে কোনো ক্ষতি না হয়। সেই জন্য অস্টিওক্লাস্ট যেটা, এইটা ওই রকম কোষ হিসেবে কাজ করে। যদি কোনো একটা কোষ মারা যায়, অস্টিওব্লাস্ট বা অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট, তাহলে অস্টিওক্লাস্টটা ওই কোষগুলোকে খেয়ে ফেলে, মানে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে ওইটাকে নষ্ট করে ফেলে। তাহলে অস্থি গঠনের মধ্যে আমরা পাবো ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সে কোলাজেন ফাইবার, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, এই ধরনের পদার্থগুলো থাকে। আর কোষের মধ্যে অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট। এই কোষগুলো কোথায় থাকে? লেকুনা নামক একটা গহ্বরের মধ্যে থাকে। এখন আসেন যে অস্থির প্রকারভেদ।
দুই ভাগে ভাগ করা যায়। প্রথমে যদি আমরা তার দৃঢ়তার উপর নির্ভর করে ভাগ করি, দৃঢ়তা, এখানে এক নম্বরে হচ্ছে কম্প্যাক্ট বা দৃঢ় অস্থি। উদাহরণ হচ্ছে যত লম্বা লম্বা হাড় আছে সবগুলো দৃঢ় অস্থি। যেমন আমরা লিখবো হচ্ছে ফিমার। ফিমার কি জিনিস এটা পরে আমরা চিনবো। ফিমার, তারপরে হিউমেরাস। দুই নাম্বার হচ্ছে স্পঞ্জি, স্পঞ্জি অস্থি। এটা মানে এগুলো নির্ভর করে হচ্ছে ম্যাট্রিক্সের যে পদার্থগুলো আমরা কথা বললাম এগুলার ঘনত্বের উপর নির্ভর করে। মানে ম্যাট্রিক্সের যে আমাদের ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, এটার ঘনত্ব হচ্ছে দৃঢ় অস্থিতে একটু বেশি থাকে, সেজন্য ওইটা অপেক্ষাকৃত এই অস্থিগুলোর চেয়ে একটু বেশি দৃঢ় হয়, কিন্তু এটা একটু নরম টাইপের হয় দৃঢ় অস্থির চেয়ে। কিন্তু আসলে দুইটাই দৃঢ়, অপেক্ষাকৃত এটার চেয়ে এটা আরেকটু বেশি শক্ত। যেমন ধরেন আমার মাথার খুলির যে অস্থিগুলা এগুলা কিন্তু পাতলা থাকে, মানে চ্যাপ্টা ধরনের যে অস্থিগুলো এগুলো পাতলা থাকে, এবং দেখবেন যে এগুলা এদের চেয়ে কম দৃঢ় লম্বা অস্থিগুলোর চেয়ে। মানে আমার একটা হাতের অস্থি বা এইখানকার ফিমার, এটার চেয়ে মাথার অস্থি অপেক্ষাকৃত একটু কম শক্ত হবে। তাহলে এখানে আমাদের যতগুলা ফ্ল্যাট বোন আছে মানে সমতল হাড্ডি আছে সবগুলাই হচ্ছে স্পঞ্জি অস্থি। তাহলে সমতল অস্থিগুলো কোথায় কোথায় থাকে? এই যে ছবিতে দেখেন আমাদের যে মাথার হাড়গুলা দেখি এগুলা কিন্তু সমতল, মানে এরকম লম্বা না। তাহলে ফ্ল্যাট বোন বা সমতল অস্থি যেগুলো আছে এগুলো কি কি আছে? যে মাথার অস্থি বা করটির অস্থি, তাহলে দৃঢ়তার উপর দুই ভাগে ভাগ করা যায়। আবার আমরা আকার আকৃতি, হ্যাঁ, ওইটার উপরেও নির্ভর করে ভাগ করা যায়। তাহলে আকারের উপর, আকার আকৃতি, এখানে এক নম্বরে হচ্ছে লম্বা অস্থি বা লং বোন। 2 নাম্বার হচ্ছে খাটো অস্থি। 3 নাম্বার চ্যাপ্টা। 4 নাম্বার হচ্ছে বায়ুপূর্ণ। কিছু কিছু অস্থি আছে যেগুলোর ভিতরে বায়ু থাকে। 5 নাম্বার হচ্ছে অনিয়মিত মানে ইররেগুলার অস্থি। অনিয়মিত, এদের আকারগুলা অনিয়মিত, মানে আঁকা বাঁকা, আঁকা বাঁকা অস্থি আর কি। তাহলে লম্বা অস্থি কি কি আছে? আমরা যদি এখানে এটাকে এইদিকে লাগানো যাবে, হ্যাঁ এটা ঢুকবে না।
জিনিসটা যদি আমরা দেখি, দেখেন এখানে আমরা যদি হাড়গুলো দেখি তাহলে বোঝা যাবে যে কোন হাড়গুলো লম্বা অস্থি। যেমন এটা ফিমার, অনেক লম্বা না? ফিমার, তারপরে হিউমেরাস, টিবিয়া, ফিবুলা সবগুলো হচ্ছে লম্বা অস্থি। তাহলে আমি যে কোনো একটা উদাহরণ লিখে দিতে পারবো। তাহলে আমরা লিখি ফিমার একটা লিখলাম। খাটো অস্থি কোনগুলা? অপেক্ষাকৃত ছোট ছোট অস্থি হচ্ছে আমাদের হাতের পায়ের এই জায়গার যে অস্থিগুলো থাকে, এই যে এগুলা ফ্যালাঞ্জেস, আঙ্গুলের এক একটা, এখানে ধরেন 3টা করে থাকে এক একটা আঙ্গুলে, 1 2 3। ফ্যালাঞ্জেস গুলা ছোট ছোট। তাহলে এগুলা খাটো অস্থিগুলা যেমন মেটাটারসাল, নামগুলো পরে পড়বো আমরা। মেটাটারসাল, তারপরে হচ্ছে টারসাল। চ্যাপ্টা কোনগুলা? মাথার অস্থি, ফ্রন্টাল, টেম্পোরাল। এই করোটিড অস্থি লিখে দিই, করোটি। বায়ুপূর্ণ অস্থি হচ্ছে আমাদের এই যে মুখের যে অস্থিগুলো আছে, এখানে সাইনাস বলে না, যে সাইনোসাইটিস হইছে। তাহলে আমাদের এই সকল হাড়গুলাতে, এগুলাতে কিছু জায়গা থাকে, মানে গর্তের মতো জায়গা থাকে, সেগুলা বায়ুপূর্ণ থাকে। বায়ুপূর্ণ থাকার কারণে এই যে গর্তগুলো, এগুলোকে সাইনাস বলে। সাইনাস যেমন এখানে আমাদের যদি ম্যাক্সিলাতে থাকে, ম্যাক্সিলারি বনটাতে থাকলে ম্যাক্সিলারি সাইনাস বলে, ফ্রন্টাল সাইনাস বলে, মানে সাইনাস গুলো এরকম নাম আছে। তাহলে এই বনগুলা হচ্ছে আমাদের বায়ুপূর্ণ। এই সাইনাস গুলাতে বায়ু থাকে, মানে বাতাস থাকে। তাহলে আমার এখানে লিখবো ম্যাক্সিলারি বোন, ম্যাক্সিলারি বোন বা হাড্ডি, অস্থি। আর অনিয়মিতর মধ্যে আমাদের যে মেরুদণ্ডের যে হাড়গুলো আছে, দেখেন এগুলো কোনো আকার আকৃতির কোনো ঠিক নাই, এদিকে বাড়ানো, এদিকে ইয়া। তাহলে মেরুদণ্ডের হাড় বা কশেরুকা যেগুলো। এই দুইটা প্রকারভেদ, দুই ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা তরুণাস্থিতে পরে যাই, আগে হাড় কি কি আছে এগুলা চেনার চেষ্টা করি। মানব দেহে 206টার মতো হাড় আছে, 206। তো এগুলা ধরেন একটা ভাগ করা হয়েছে যে কেন্দ্রীয় অস্থি। ওই দিন আমরা অঞ্চল ভাগ করলাম না, হেড, নেক। তো এই দিক দিয়ে আমরা যদি সোজা অ্যাক্সিস বরাবর থাকে, সেটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল। আর এগুলো হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল, এগুলা এইদিকে থাকে, হাত পা। এখানে আবার মাথাটাকে করটিকাতে ভাগ করা হয়েছে, করটিকার অস্থি। তাহলে এইটা আমাদের ভাগটা জরুরি না, আমাদের চেনাটা জরুরি যে মাথার মধ্যে। তাহলে এখানে যদি আমরা এই গলা থেকে উপরে চিন্তা করি, এখানে কিন্তু অনেকগুলো হাড় আছে। মাথায় মাথায় যদিও আমার মনে হচ্ছে যে পুরো একটা খুলি, মাথার খুলিটা, কিন্তু এখানে কিন্তু কয়েকটা হাড় আছে। ছোট বাচ্চাদের যদি আপনি হাত দেন, ছোট বাচ্চাদের কিন্তু গ্যাপটা বোঝা যায়, একটা হাড়ের সঙ্গে আর একটা হাড়ের যে গ্যাপ আছে, এগুলোকে সূচর বলে। ছোট বাচ্চা দেখবেন মাথার এখানে নরম থাকে, বা এই দিক দিয়ে নরম থাকে, পিছনের দিকে নরম থাকে। তাহলে ওই জিনিসগুলো ওদের এখনো পূরণ হয় নাই। পরবর্তীতে আমরা যখন বড় হয়েছি, বড় হলে ওই গ্যাপ গুলো পূরণ হয়ে যায়। তো এই যে গ্যাপ গুলাকে বলা হয় সূচর। সূচর একটা কিন্তু জয়েন্ট বা জোড়া। আমরা যখন অস্থি সন্ধি গুলো পড়বো, তখন কিন্তু সূচর একটা আসবে উদাহরণ। তাহলে মাথার হাড় গুলার মধ্যবর্তী যে জোড়া, একটার সাথে আরেকটা, এগুলোকে সূচর বলে। তাহলে মাথার মধ্যে হাড় কি কি থাকে? যেমন সামনের দিকে আমাদের কপাল, যেটা কপালটাকে ফ্রন্টাল বোন বলে, ফ্রন্টাল বোন। তারপরে ধরেন এই যে আমাদের কানের উপরে, যেটা কানের উপরে মানে দুই সাইডে, এটা হচ্ছে টেম্পোরাল। এই যে এখানে দেখেন
এই যে এই হাড়টা দেখা যাচ্ছে না, এইখানে দেখেন 14 নাম্বার, এটা হচ্ছে টেম্পোরাল বোন দুই সাইডে। আবার ফ্রন্টালের দুই সাইডে এই উপরে, নিচে তো গেল টেম্পোরাল, উপরে দুইটা আছে, এইদিকে একটা এদিকে একটা, এই দুইটা হচ্ছে প্যারাইটাল। তাহলে ফ্রন্টাল দুই দিকে দুইটা প্যারাইটাল, তার নিচে দুই দিকে দুইটা, এগুলো হচ্ছে কি কি বললাম, টেম্পোরাল, টেম্পোরাল বললাম। তারপরে হচ্ছে এই যে এখানে দেখেন আমরা নিচে আসি, আর পিছনের দিকে যে হাড়টা থাকবে তাহলে বাকি, সেটাকে বলা হয় অক্সিপিটাল, অক্সিপিটাল বোন। এই 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 পিছনের দিকে যেটা থাকে, এই যে পিছনের দিকে, এটা হচ্ছে অক্সিপিটাল বোন। তাহলে আমরা সামনে কপালে এটা হচ্ছে ফ্রন্টাল, কপালের এই দিকে একটা আছে, এইদিকে একটা আছে, মাঝখান দিয়ে কিন্তু একটা সূচার আছে, মানে জয়েন্ট আছে। তাহলে এই দুইটা হচ্ছে প্যারাইটাল। তার নিচে কানের ঠিক উপরে এটা হচ্ছে দুই দিকে দুইটা টেম্পোরাল থাকবে, আর পিছনের দিকে যেটা সেটা হচ্ছে অক্সিপিটাল। এই গেল মাথার খুলির মধ্যে এই কয়েকটা হাড়। তারপরে আমরা আসি আমাদের ফেসটা, মুখের মধ্যে। তাহলে মুখের মধ্যে কিছু হাড় বাইরে থেকে দেখা যায়, কিছু দেখা যায় না, মানে বাইরে থেকে আমি ধরতে পারবো, আর কিছু হাড় হচ্ছে ধরা যায় না। যেমন এই যে আমাদের উঁচা জায়গা আছে না একটা, এতে হাত দিলে, এটাকে বলা হয় জাইগোমেটিক বোন, জাইগোমেটিক। এই যে এটা হচ্ছে জাইগোমেটিক। তার এই যে আমাদের উপরের চোয়ালের দাঁত আছে না, উপরের দাঁতগুলো যে হাড়টার সাথে লাগানো থাকে, এইটা এই দিক দিয়ে, এটা এটা হচ্ছে ম্যাক্সিলা, এটা হচ্ছে ম্যাক্সিলা। আর নিচের দিকে থুতনি যেটা, সেটা হচ্ছে ম্যান্ডিবল। তাহলে মুখের মধ্যে এটা হচ্ছে ম্যান্ডিবল, তার উপরে হচ্ছে ম্যাক্সিলা, হ্যাঁ, আর এইদিকে এটা হচ্ছে জাইগোমেটিক, জাইগোমেটিক। আরো ভিতরের দিকে নাকের, নাকের এখানে কিছু বোন আছে, নেজাল বোন আছে, নেজাল বোন। তারপরে আপনার স্ফেনয়েড বোন আছে, ইথময়েড বোন আছে। এগুলো ভিতরের দিকে থাকে, ছোট ছোট, একদম ছোট ছোট হাড্ডি, বোঝা যায় না, নাকের ভিতরে থাকে। তাহলে কি কি থাকলো এখানে ভিতরে? নেজাল, স্ফেনয়েড, আর হচ্ছে ইথময়েড। নামগুলো কঠিন, প্রথম দিকে একটু কঠিন লাগবে, আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে। তাহলে এই পুরা যদি আমরা এখান থেকে উপরে চিন্তা করি, তাহলে মাথা খুলিতে আমরা পাইলাম যে ব্রেনকে যেটা ঢেকে রাখছে, সেটা, সেই বোনটা হচ্ছে কি সামনের দিকে ফ্রন্টাল। ফ্রন্ট মানে কি বলে, ফ্রন্ট মানে সামনে বলে না, সেই দিকে ফ্রন্টাল। প্যারাইটাল কথাটা তো পাশে, তাহলে ফ্রন্টালের পাশে যেটা, যে দুইটা, সেটা হচ্ছে প্যারাইটাল। আর তার নিচে এটা হচ্ছে টেম্পোরাল, পিছনের দিকে হচ্ছে অক্সিপিটাল, এটা পিছনটা অক্সিপিটাল। আর আর কি পাইলাম আমরা? টেম্পোরাল, অক্সিপিটাল, এখানে তো শেষ। এখন আসেন এইদিকে ফেসটা, হ্যাঁ, ফেসের ভিতরে আমাদের এই যে অক্ষিকোটর যেটা আছে, অক্ষিকোটর কিন্তু অনেকগুলো হাড় দিয়ে তৈরি। এই যে ফ্রন্টাল বোনের কিছু অংশ অক্ষিকোটরটা গঠন করছে, আবার এই দিক থেকে আমাদের কিছু নেজাল বোনের অংশ থাকবে। এই যে ভিতরের দিকে বোন যেগুলো বললাম, স্ফেনয়েড, তারপর ইথময়েড, ওদেরও অংশ এখানে আছে। আবার এই যে জাইগোমেটিক হাড়টিটা আছে না, এরও কিছু অংশ নিয়ে এই অক্ষিকোটরটা গঠিত। তাহলে এই যে অক্ষি মানে মানে চোখ যেখানে থাকে, যে ইয়াটার মধ্যে, গর্তটার ভিতরে, এটা কিন্তু অনেকগুলো হাড় নিয়ে গঠিত, সবাই একটু একটু করে কন্ট্রিবিউট করে এটা তৈরি করছে। তাহলে এটা হচ্ছে জাইগোমেটিক, জাইগোমেটিকটা আমরা হাতেই ধরতে পারবো। তার নিচে হচ্ছে এটা, এখানে ম্যাক্সিলা, এগুলাতে কিন্তু ইয়া থাকে, সাইনাসের কথা যেটা বললাম। তাহলে বাতাস থাকলে উজ্জ্বল দেখায় বেশি, এই জন্য আমাদের ফেসটা উজ্জ্বল বেশি দেখায়। কোনো জিনিসের ভিতরে যদি বাতাস থাকে, সেটার রিফ্লেকশনটা লাইটে বেশি হয়। মানে বাতাস থাকার আরো কিছু উপকারিতা আছে এখানে, যাতে জিনিসগুলা, বাতাস থাকলে বায়ুপূর্ণ জিনিসটা কি হয়, একটু হালকা হয়, বায়ুপূর্ণ জিনিস একটু হালকা হয়, সেই জন্য। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিলা, ম্যাক্সিলার সাথে আমাদের উপরের দাঁতগুলো লাগানো থাকে। নিচের চোয়াল যেটা, সেটার সাথে ম্যান্ডিবলটা লাগানো থাকে। এই ম্যান্ডিবলটা আবার কোথায় গেছে দেখেন, এখানে টেম্পোরালের সঙ্গে যুক্ত হয়েছে। এই জয়েন্টটাকে বলে টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। খাওয়ার সময় দেখবেন একটু নড়তেছে, শব্দও হয় মাঝে মাঝে কটকট করে। তাহলে ওই জয়েন্টটা হচ্ছে টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট, মানে টেম্পোরাল বোন আর ম্যান্ডিবল বোন যেই যেখানে জয়েন্ট লাগছে, সেটাকে বলা হয় টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। এই গেল তাহলে আমাদের এই পুরাটা মিলে হচ্ছে করটিকা বলে, আর শুধু মাথার বোন গুলাকে করটির বোন বলে। এখানে কিন্তু অনেকগুলো হাড় হইলো, তাহলে হিসাব করলে
হয়ে যাবে, যে আমরা পাইলাম ফ্রন্টাল একটা, প্যারাইটাল দুইটা, টেম্পোরাল দুইটা, অক্সিপিটাল একটা। আবার ফেসের মধ্যে পাইলাম ধরেন দুই দিকে দুইটা কিন্তু ম্যাক্সিলা থাকবে, এদিকে একটা এদিকে একটা, জাইগোমেটিকও এদিকে একটা এদিকে একটা। তারপরে মেন্ডিবল, কিন্তু মেন্ডিবল যদিও হ্যাঁ মেন্ডিবল একটা বলে, কিন্তু মেন্ডিবল কিন্তু যখন আমরা জন্ম হয় বা শুরুর দিকে মেন্ডিবলও দুইটা থাকে, মানে এই জায়গায় একটা জোড়া থাকে, পরবর্তীতে এটা ওসিফিকেশন হয়ে যায়। ওসিফিকেশন মানে ধরেন দুইটা হাড়ের মধ্যে তরুণাস্থি ছিল, তরুণাস্থি দিয়ে জোড়া লাগানো ছিল, তরুণাস্থিটা অনেক সময় অস্থিতে পরিণত হয়ে যায়, তখন এই প্রসেসটার নাম হচ্ছে ওসিফিকেশন বলে, মানে অসিফিকেশন হয়ে যাওয়া মানে অস্থিতে পরিণত হয়। তো এইটা আস্তে আস্তে ইয়ে হয়ে যায়, তখন এটা আমাদের একটা হাড্ডি হয়ে যায়। এই জন্য দেখা যায় যে যখন মানুষের জীবনের প্রথম দিকে আর কি হাড্ডির সংখ্যা কিন্তু 206 থাকে না, আরো বেশি থাকে। এই যে এগুলো ভাগ করলে একটা বেড়ে যাবে কিন্তু, এইটা যদি আমরা ওইভাবে হিসাব করি। আচ্ছা যাই হোক, আর আবার এখানে এই যে এই হাড়গুলো জোড়া লাগে, তাহলে এইটা শেষ। এখন আসেন নিচের দিকে। নিচের দিকে আমরা যদি এইখানে আসি, এইখানে একটা হাড় কিন্তু আমরা ধরতে পারি, হ্যাঁ, এটাকে কলার বোন বলে, মানে আমাদের শার্টের কলারটা এখানে থাকে সেজন্য কলার বোনও বলে, কিন্তু এটার আসল নাম হচ্ছে ক্লাভিকল। ক্লাভিকল এটা বাঁকা কিন্তু, হ্যাঁ বাঁকা থাকে, দেখবেন যে একটু ইয়ার মতো থাকে, কিসের মতো, এফ এর মতো, এফ ইটালিক এফ যেটা, সেটার মতো এটা। তাহলে এটা হচ্ছে ক্লাভিকল। পিছনের দিকে যেটা থাকে, পিছনের দিকে এই যে পিছনের দিকে একটা চ্যাপ্টা হাড় থাকে না, এই হাত দিলে আমরা বোঝা যায়, এটাকে বলে স্ক্যাপুলা। পিছনের দিকেরটা হচ্ছে স্ক্যাপুলা। তাহলে এখানে কি কি পেলাম, ক্লাভিকল, পিছনের দিকে হচ্ছে স্ক্যাপুলা, হ্যাঁ এই যে স্ক্যাপুলা যেটা। তারপরে এই জয়েন্টটার নাম হচ্ছে শোল্ডার জয়েন্ট। হ্যাঁ, স্ক্যাপুলার সাথে আমাদের এই যে হিউমেরাস যেটা হাতের এইটা, এইখানে কিন্তু একটা হাড্ডি, এটা হচ্ছে হিউমেরাস। হিউমেরাসটা এখানে গিয়ে স্ক্যাপুলার ওখানে একটা গর্ত থাকে, এই গর্তের ভিতরে এই ইয়াটা ঢোকানো থাকে, ওর একটা মাথাটা একটু গোল হয়। এই জন্য এই জোড়াটা যখন আমরা অস্থিসন্ধি করবো তখন দেখবেন যে বল ও কোটর, মানে বলটা একটা কোটরের ভিতরে ঢোকানো আছে, এইরকম একটা টাইপ আছে প্রকারভেদ জয়েন্টের, বল ও কোটর। তাহলে এই জয়েন্টটা কিন্তু তখন আসবে উদাহরণ হিসেবে, যেমন দেখেন এইখানে, এইখানে এই যে অস্থিটা, হিউমেরাসটা এরকম, এই মাথাটা গোল, আর এইখানে ওর স্ক্যাপুলার এখানে গর্ত থাকে, এইখানে ঢোকানো থাকে, সেজন্য এটা কোটরের ভিতরে বলটা ঢোকানো আছে, এই জন্য বল ও কোটর টাইপের আর কি জয়েন্ট। তাহলে এখানে গেল স্ক্যাপুলা, পিছনের দিকে স্ক্যাপুলা, এটা হচ্ছে ক্লাভিকল, আর এটা হচ্ছে হিউমেরাস। হিউমেরাস হিউমেরাস আর ফিমার নিয়ে কিন্তু গন্ডগোল হয়, যে ফিমার কোন দিকে থাকে। তাহলে এটা মনে রাখার উপায় হচ্ছে এফ তে কি ফুট, ফুট মানে পা, তাহলে পায়ের দিকে যেটা থাকে সেটা হচ্ছে ফিমার। আর হ্যান্ডের শুরুতে কি থাকে, হাত, এইচ থাকে না, তাহলে হাতে যেটা সেটা হচ্ছে হিউমেরাস। এই দুইটা নিয়ে গন্ডগোল হয় যে হিউমেরাস কোথায় থাকে আর ফিমার কোথায় থাকে। তাহলে ফিমার এই যে এইটা পায়ের যে ইয়া উরুর যে ভিতরে যে হাড়টা থাকে এটা। আচ্ছা, এখন এই দিকে আসেন, এইটা হচ্ছে আমাদের স্টারনাম। এই যে এখানে হাত দিলে দেখবেন একটা চ্যাপ্টা হাড় পাওয়া যায়, এখানে এই পর্যন্ত এসে শেষ হয়ে গেছে, এই চ্যাপ্টা হাড়টাই হচ্ছে স্টারনাম। স্টারনামের আবার ভাগ আছে, এখানে একটা ছোট অংশ থাকে, এটাকে মেনুব্রিয়াম স্টার্নি বলে, এই ছোট অংশ, এটা একটা জোড়া দিয়ে জোড়া লাগানো থাকে, এই যে আবার এটা আবার এখানে গিয়ে একটা চিকন হয়ে গেছে, এই যে চিকন অংশটার নাম জিফয়েড প্রসেস। আর এটা হচ্ছে বডি, মানে স্টারনামটাকে যদি আমরা ভাগ করি তো এটাকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মেনুব্রিয়াম স্টার্নি এই অংশটা, তারপরে এটা হচ্ছে বডিটা দেহ, আর এটা হচ্ছে জিফয়েড প্রসেস। আচ্ছা, তাহলে আমরা বক্ষটা শেষ করি। এখানে বাকি যেগুলা এই দেখতেছি না, এগুলো হচ্ছে কি পরশুকা। পরশুকা 12 জোড়া থাকে, মানে এদিকে 12টা থাকে, এদিকে 12টা থাকে।
পরশুকা গুলো আবার পিছনের দিকে হচ্ছে আমাদের মেরুদণ্ডের সাথে লাগানো থাকে, আবার সামনের দিকে এসে স্টার্নামের সাথে লাগানো থাকে। পিছনের দিকে মেরুদণ্ডের ভার্টিব্রার সাথে, ভার্টিব্রা বা কশেরুকা, যেগুলো কশেরুকার সাথে লাগানো থাকে। দেখেন এটা সবগুলা কিন্তু ঘুরে ঘুরে পিছনে চলে গেছে, ঘুরে পিছনে চলে গেছে, আবার সামনে এসে ইয়ার সাথে স্টার্নামের সাথে যুক্ত আছে। তাহলে পরশুকা বললাম 12 জোড়া। 12 জোড়ার মধ্যে আমরা এখানে যেটা বলে সেটা হচ্ছে যে আপনার প্রথম থেকে হচ্ছে অষ্টম পর্যন্ত এগুলো হচ্ছে ট্রু, মানে সত্যিকার। সত্যিকার কেন বলে? কারণ এরা সরাসরি সামনের দিকে আপনার স্টার্নামের সাথে লাগানো থাকে। পরের গুলা দেখেন, এই দিকের গুলা 9 নাম্বার থেকে আপনার হ্যাঁ এগুলো কিন্তু সরাসরি এখানে লাগানো নাই। দেখেন এইখানে লাগছে, এসে একত্রিত হওয়ার পরে ওরা ওইদিকে গিয়ে লাগছে, এই জন্য এটা বলে আর কি নামকরণের ক্ষেত্রে। যাই হোক, তাহলে আমরা এখানে কি কি পাইলাম? এখানে পাইলাম আমাদের যে বক্ষটা আছে, বক্ষ ইয়াটা, গহ্বরটা, সেটা হচ্ছে আমাদের কি কি হাড় দিয়ে তৈরি? একটা হচ্ছে ক্লাভিকল, পিছনের দিকে স্ক্যাপুলা, আর সামনে একটা চ্যাপ্টা হাড় আছে সেটা হচ্ছে স্টার্নাম। স্টার্নাম আর পিছনে যে আমাদের আছে মেরুদণ্ডটা, সেই দুইটার সাথে যুক্ত হয়েছে 12 জোড়া পরশুকা। এগুলোর নাম হচ্ছে পরশুকা বা, আর এটা গেল হচ্ছে আমাদের কি হিউমেরাস। এখন হাতে আসি। হাতের এই জায়গায় কিন্তু দুইটা হাড় আছে, বুঝতে পারছেন? এখানে মনে হয় যে একটা হাড়, কিন্তু আসলে দুইটা হাড়। দুইটা হাড়ের মধ্যে দেখেন এইদিকে একটা, এইদিকে একটা। ভিতরের দিকে থাকে হচ্ছে আমাদের আলনা, বাইরের দিকে থাকে রেডিয়াস। তাহলে ভিতরের দিকেটার নাম, এই জিনিসটা কিন্তু, ছবিটা কিন্তু এইভাবে ইয়া করছে, বুঝছেন? একজন মানুষ যখন এইভাবে দাঁড়ায়, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন বলে। মানে এইভাবে দাঁড়ানোর পরে সবকিছু চিন্তা করতে হবে কিভাবে আছে। তাহলে এইভাবে দাঁড়ালে দেখেন ভিতরের দিকে যে হাড়টা থাকবে সেটা হচ্ছে আলনা। এটা মনে রাখার একটা নিয়ম আছে, মনে রাখার একটা বুদ্ধি আছে আর কি, যে আলনা যে আমরা রাখি কাপড় রাখার জন্য, এটা তো ঘরের বাইরে তো রাখি না, ঘরের ভিতরে রাখি। তাহলে আলনাটা ভিতরের দিকে থাকবে আর রেডিয়াসটা বাইরে থাকবে। তাহলে এখানে এই পর্যন্ত শেষ। এখন আসেন, আমাদের এইখানে শুরুর দিকে কিছু লম্বা হাড় থাকে। এই যে ছবিটা দেখেন, এইটা হচ্ছে একটা পুরো হাতের ছবি, কিন্তু এইখানে এই লম্বা হাড়গুলো দেখানো হয় নাই। হ্যাঁ আছে, ঠিক আছে। এই যে ছোট ছোট হাড় আছে না, এখানে কিছু দেখা যাচ্ছে এই জায়গায়, মানে এই হাতের তালু যেটা আছে আমাদের, বুঝতে পারছেন? এখানে কিন্তু এই জায়গায় কিছু ছোট ছোট হাড় বসানো আছে, আবার এইদিকে লম্বা লম্বা হাড় আছে কয়েকটা। এই ছবিটা দেখেন, যে এখানে দেখেন অনেকগুলা ছোট ছোট হাড় আছে। এই যে পিসিফর্ম, তারপর হচ্ছে ট্রিঙ্গুলার বোন, হ্যামেট, নেভিকুলার, লুনেট, গ্রেটার, মাল্টি ট্রায়াঙ্গুলার বোন, তারপরে লেজার, মাল্টি ট্রায়াঙ্গুলার। এগুলাকে বলা হয় হচ্ছে কার্পাল বোন। তাহলে এখানে আমাদের এই নামগুলো, এত কঠিন নামগুলো মনে রাখার দরকার নাই, আমরা শুধু মনে রাখবো যে এইগুলা হচ্ছে কার্পাল বোন। আর কার্পাল বোনের পরে যে লম্বা হাড়গুলো থাকে, এগুলো কিন্তু আঙ্গুলের হাড় না, মানে এই তালুর ভিতরেই, এখানে ধরেন এই অংশটাতে ওই ছোট হাড়গুলো শেষ, এইখান থেকে একটা লম্বা হাড় গেছে, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এগুলো হচ্ছে মেটাকার্পাল। তাহলে প্রথমে যে ছোট ছোট গুলো, এগুলো হচ্ছে কার্পাল। কার্পাল বোন কয়টা আছে দেখেন, 1 2 3 4 5 6 7, 7টা। তাহলে দুই হাতে কয়টা হবে? 14টা হবে। পায়ের ক্ষেত্রে এও একই, এরকম ছোট ছোট কিছু বোন আছে পায়ের ইয়ার মধ্যে, তাহলে ওগুলাকে বলা হয় টার্সাল বোন, বুঝতে পারছেন? এখানে যে ছোট ছোট হাড়গুলো, এগুলোকে আমরা কি বললাম? কার্পাল বোন। আর পায়ের ক্ষেত্রে সেটা হচ্ছে টার্সাল বোন। টার্সালের সংখ্যা কিন্তু 8টা, মানে কার্পালের সংখ্যা কয়টা বললাম? 7টা, টার্সালের সংখ্যা
8টা, তাহলে দুই দুই পায়ে কয়টা হবে? 8 দুগুণা 16। আর মেটাকার্পালের বোন কয়টা? 1 2 3 4 5টা, মানে 5টা আঙ্গুলের সাথে এগুলা জয়েন্ট হয়েছে। তাহলে মেটাকার্পাল হচ্ছে 5টা। আর এখানে কি বলবো? টার্সাল বলছি না, তাহলে পরের গুলো হবে মেটাটার্সাল। মেটাটার্সাল বোনও এরকম 5টা করে, তাহলে 5 5 10টা, এখানেও 5 5 10টা। আর আমাদের বাকি আঙ্গুলের যে হাড়গুলা, আঙ্গুলের হাড় দেখেন 1 2 3টা, এগুলাকে বলা হয় ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস যদি আমরা বলি, তাহলে প্রতিটা আঙ্গুলে যদি 3টা 3টা করে ফ্যালাঞ্জেস থাকে, এখানে আমাদের 2টা, হ্যাঁ থামে থামে মানে এইটাতে 2টা, বাকিগুলাতে 3টা করে, নাকি সবগুলাতেই 3টা? 1 2 3 4 5, আচ্ছা সবগুলাতেই 3টা আছে, হ্যাঁ ফ্যালাঞ্জেস। তাহলে 3টা করে, 5 আঙ্গুলে 3 5 15, 2 হাতে তাহলে কত হচ্ছে? 30। হ্যাঁ, পায়ের ক্ষেত্রেও ফ্যালাঞ্জেস একই, ঠিক আছে, এগুলাকে ফ্যালাঞ্জেস, মানে আঙ্গুলের হাড়গুলো হচ্ছে ফ্যালাঞ্জেস। তাহলে হাত পা আমাদের একসাথে হলো, কিন্তু পায়ের এইখান থেকে এটা একটু বাকি আছে। তাহলে পায়ের এটা আমি বলছিলাম যে এটা হচ্ছে কি ফিমার, বড় বোন, এটা কিন্তু দেহের সবচেয়ে লম্বা হাড়। এবার এইখানে 2টা হাড় আছে, কিন্তু হাতের মতো এই জায়গায় কিন্তু 2টা হাড় আছে। 2টা হাড়ের মধ্যে একটা হচ্ছে টিবিয়া আর একটা হচ্ছে ফিবুলা। টিবিয়া আর ফিবুলা, বুঝতে পারছেন? এখানে একটা থাকে আর এইখানে একটা থাকে, টিবিয়া আর ফিবুলা 2টা। তাহলে এই পায়েও একটা টিবিয়া ফিবুলা থাকে, এই পায়েও থাকে। ফ্যালাঞ্জেস গেল। এখন পা শেষ, এইখানে আসেন পেলভিক এরিয়া, যেটা আমরা বলছিলাম না ওদিনকে, পেলভিক এরিয়া। এই পেলভিক এরিয়াটাকে, এইখানে যে হাড়টা থাকে এটাকে পেলভিক বোন বলে। দেখেন এই পুরো হাড়টা হচ্ছে পেলভিক বোন, কিন্তু এইখানে আমাদের 3টা হাড় থাকে। পিছনের দিকে যেটা এইখানে দেখেন, এটা হচ্ছে, এটাকে বলে স্যাক্রাম, মানে এইখান থেকে এই অংশটা, এটা হচ্ছে স্যাক্রাম। আবার নিচে কিন্তু আরো 4টা বোন আছে, এগুলো জোড়া লেগে গেছে পরে, এগুলোকে বলা হয় কক্কিস বা কক্কিজিয়াল বোন। তাহলে স্যাক্রাম আর নিচে হচ্ছে কক্কিজিয়াল বোন। তারপরে এইদিকে দেখেন, এই যে আমরা যেটা ধরতে পারি কোমর, কোমরের মধ্যে এই যে হাড়টা, এটাকে বলা হয় ইলিয়াম, এই চ্যাপ্টাটা ইলিয়াম। তারপরে এখানে আসেন হচ্ছে ইস্চিয়াম। আমরা যে জিনিসটার উপর বসি, মানে আমরা যে বসতেছি, এটা কিন্তু ধরেন ফ্যাটের কারণে বা মাসলের কারণে আমি হাড়টা বুঝতে পারতেছি না, কিন্তু আমি যে বসি যে জিনিসটার উপর, সেটা হচ্ছে ইস্কিয়াম। আবার ইস্কিয়ামের উপরে দেখেন এই দিক দিয়ে, মানে এইখানে আমাদের এই জায়গায় দেখবেন যে একটা হাড় আছে, এই জায়গায় ফিল করা যায়, এই দিক দিয়ে গেছে, এটাকে বলা হয় পিউবিস। আর এই দুই দিকে 2টা পিউবিস যুক্ত হয়ে এখানে একটা জোড়া তৈরি করছে, ওটাকে সিম্ফাইসিস পিউবিস বলে, সিম্ফাইসিস পিউবিস। আচ্ছা যাই হোক, তাহলে এখানে আমরা পাইলাম পিছনের দিকে হচ্ছে স্যাক্রাম। স্যাক্রামের নিচে কিন্তু একটা ইয়া থাকে, 4টা হাড্ডি থাকে এখানে। স্যাক্রামের এখানে আবার 5টা হাড় থাকে, 5টা হাড় যুক্ত হয়ে একটা স্যাক্রাম তৈরি করে। আবার এইখানে 4টা কক্কিস বোন যুক্ত হয়ে, মানে কক্কিজিয়াল বোন যুক্ত হয়ে কক্কিস তৈরি করছে এরকম। আর এইদিকে এটা হচ্ছে কি ইলিয়াম, এইদিকে হচ্ছে আপনার, এটা হচ্ছে আমাদের পিউবিস, এইখানে এই নিচের দিকে যেটা, সেটা হচ্ছে ইস্টিয়াম। এই 3টা হাড্ডি দেখেন, 3টা হাড্ডি এক জায়গায় জোড়া হয়ে এদিকে একটা ইয়া আছে, ওদের একটা কোটর তৈরি হয়েছে। এইখানে যেরকম একটা কোটর আছে না, গর্ত, এখানেও কিন্তু একটা গর্ত আছে। তাহলে বল ও কোটর জয়েন্ট এই 2টা, কিন্তু এই একটা শোল্ডার জয়েন্ট আর এটা হচ্ছে হিপ জয়েন্ট বলে, হিপ, এই 2টা জয়েন্ট। তাহলে এই 3টা হাড় যুক্ত হয়ে একটা গর্ত তৈরি করেছে, এই গর্তটার নাম বলে এসিটাবুলাম বলে। যাই হোক, এখানে ফিমারের যে হেডটা আছে এটা ঢোকানো থাকে। তাহলে এখানে গেল আমাদের কয়েকটা বোন। এবার আসেন পিছনের দিকে, এই যে পিছনে এটা কি মেরুদণ্ড, মেরুদণ্ড।
তাহলে এই মেরুদণ্ডটা কিন্তু অনেকগুলা হাড় দিয়ে তৈরি, সেগুলোর নাম হচ্ছে কি, কশেরুকা বলে বা ভার্টিব্রা বলে, কশেরুকা বা ভার্টিব্রা। তাহলে আমাদের এইটা কিন্তু শুরু হয়েছে এইখান থেকে, একদম মাথার সাথে যুক্ত, এবং প্রতিটা কশেরুকার মাঝখান দিয়ে একটা ফুটা আছে। কথাটা বুঝতে পারছেন? ধরেন এটা একটা কশেরুকা, তাহলে এর মাঝখান দিয়ে একটা ফুটা আছে, আবার এর উপরে আরেকটা বসানো আছে, তাহলে প্রতিটার ভিতরেই একটা করে ফুটা আছে। এই ফুটাগুলোর সুবিধা হচ্ছে আমাদের যে ব্রেন থেকে যে ইয়াটা বের হয়েছে না, সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ড, যেটা মানে আমাদের ব্রেনটা তো এটা ধরেন ব্রেন, তাহলে ব্রেন কিন্তু শেষ হওয়ার পরে এদিক থেকে একটা ইয়া বের হয়ে গেছে, সুষুম্নাকাণ্ড বের হয়ে গেছে নিচের দিকে। হ্যাঁ ঠিক আছে, এই সুষুম্নাকাণ্ডটা ওই যে ফুটাগুলো আছে ফুটার ভিতর দিয়ে কিন্তু ঢুকে আসছে, মানে এর ভিতর দিয়ে যায়, এটার ভিতর দিয়ে এইদিকে আসে। প্রতিটা কশেরুকার মাঝখানে একটা করে ফুটা থাকে, এবং এই যে একটার উপর আরেকটা বসানো থাকে, এই যে মাঝখানে আবার একটা করে জোড়া থাকে, এটা ভার্টিব্রাল ডিস্ক বলে, ভার্টিব্রাল ডিস্ক। অনেক সময় এটা ধরেন এই ডিস্কটা সরে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, মানে ধরেন সামনের দিকে চলে আসলো বা পিছনের দিকে চলে গেল, এরকম হলে ধরেন এইখানে যে ডিস্কটা আছে এই দুইটার মাঝখানে, এটা যদি কোনো কারণে সামনে পিছনে সরে যায়, সেটা কিন্তু ইয়াতে গিয়ে চাপ দেয়, মানে আমাদের যে স্পাইনাল কর্ডটা আছে কর্ডের ভিতরে চাপ দেয়, তখন ওই বিভিন্ন ধরনের সমস্যা হয়, ব্যথা হয়, মানে আপনার বিভিন্ন কি বলে, দেখা যায় যে কোমর থেকে দেখা যায় ব্যথা হয়, এক যে কোনো একটা পা ব্যথা হয়, এই দিক থেকে ব্যথা এইদিকে যায়, মানে এই কারণে এগুলো হইতে পারে। ভার্টিব্রাল ডিস্ক প্রলাপস বলে, মানে একটা ডিস্ক সামনের দিকে চলে যেতে পারে বা পিছনের দিকে চলে যেতে পারে। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের এই যে ভার্টিব্রা বা কশেরুকার মধ্যে এইখান থেকে শুরু করে প্রথম 7টা, এগুলাকে বলা হয় সার্ভাইকেল। প্রথম 7টা, 1 2 3 4 5 6 7 সার্ভাইকেল ভার্টিব্রা। তারপরে 12টা আছে, সেটাকে বলা হয় থোরাসিক, মানে আমাদের যে বক্ষ গহ্বরটা সেটাকে কিন্তু থোরাক্স বলে, ওই যে আমি বলছিলাম। তাহলে থোরাক্সের সাথে যেগুলা থাকে সেগুলো হচ্ছে থোরাসিক। আবার আমাদের অ্যাবডোমেন, যেটা অ্যাবডোমেনের পিছনে বা পেটের পিছনে যেগুলো থাকে সেগুলো হচ্ছে লাম্বার, এগুলোকে এল দিয়ে লেখে লাম্বার, মানে L1 L2 L3 L4 L5। লাম্বার আছে কয়টা? লাম্বার আছে 5টা। আবার এখানে বললাম যে স্যাক্রাম কয়টা দিয়ে তৈরি বলছিলাম? 5টা। আর ককটিজ হচ্ছে 4টা। তাহলে টোটাল কিন্তু এখানে আমরা সার্ভাইকাল পাইলাম কয়টা? 7টা। থোরাসিক পাইলাম 12টা, থোরাসিক 12টা। তারপরে লাম্বার পাইলাম কয়টা? 5টা। ককটিজ পাইলাম কয়টা? তারপরে পাইলাম হচ্ছে স্যাক্রাম, স্যাক্রাল বোন 5টা, 5টা মিলে একটা স্যাক্রাম তৈরি করছে। আবার ককটিজিয়াল বোন হচ্ছে 4টা, 4টা মিলে একটা ককটিজ তৈরি করছে। এই মোটামুটি হচ্ছে আমাদের হাড়। আরো কিছু হাড়, ছোট ছোট হাড় আছে, যেমন আমাদের কানের ভিতরে 3টা হাড় আছে, ছোট্ট, সবচেয়ে ছোট হাড় যেগুলা, এগুলো হচ্ছে আপনার মেলিয়াস ইনকাস স্টেপিস, মেলিয়াস ইনকাস স্টেপিস, এই 3টা বোন আছে। এটা দেখতে হবে, মানে ছবিটা দেখতে হবে আর পড়তে হবে, নাহলে মনে থাকবে না। এমনিতে এগুলো আপনাদের কাছে নতুন মনে হচ্ছে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে আমাদেরও এগুলো মনে থাকে না, মানে বারবার পড়ার পর, কাজে অনেকবার পড়তে হবে। না না, এই চিত্র আমার পড়া লাগবে না, এত কঠিন চিত্র। এগুলো এমনি মানে চেনার জন্য যে
এটা হচ্ছে আপনার ধরেন এই যে আমাদের লাম্বার 3 পর্যন্ত আসতে পারে, হ্যাঁ লাম্বার 3 বা লাম্বার 2 এই জায়গায় এসে কিন্তু ওইটা শেষ হয়ে গেছে। কিন্তু ওর যে আবরণটা থাকে, মানে আমাদের যে স্পাইনাল কর্ডের আবরণটা থাকে, মানে আমাদের ব্রেনকে মেনিনজেসটা কভার করে রাখছে, মেনিনজেস নামক একটা আবরণ দিয়ে ব্রেন কভার থাকে, ওইটা আবার স্পাইনাল কর্ডকেও কভার করে। তাহলে দেখা যায় যে আমাদের স্পাইনাল কর্ড যেটা বা সুষুম্না কাণ্ড, এটা কিন্তু লাম্বার 1 এ এসে শেষ হয়ে যায়, লাম্বার 1 বা লাম্বার 2 তে এসে। কিন্তু ওই যে আবরণ যেটা, ওইটা কিন্তু ধরেন এইখানে এসে শেষ হয়ে গেল, কিন্তু ওর আবরণটা আরো নিচে নামে এই এত দূর পর্যন্ত, ধরেন একদম লাম্বার ও 5 পর্যন্ত আসতে পারে, লাম্বার 4 বা 5। এটার একটা কারণ আছে, কিন্তু এত দূর এটার একটা সুবিধা আছে, মানে আমাদের মেনিনজেসের ভিতরে কিন্তু সেরেব্রো স্পাইনাল ফ্লুইড নাম শুনে থাকবেন, যে সিএসএফ বলে, সিএসএফ ফ্লুইড থাকে, একটা তরল পদার্থ থাকে, এই সিএসএফটা এই মেনিনজেসের ভিতরে থাকে। এখন এটা কিন্তু এই যে আমাদের সুষুম্না কাণ্ড যেটা, এর ভিতরেও থাকে। তাহলে আমাদের এইটা সুবিধা কি, উপরে যে শেষ হয়ে গেল, কিন্তু ফ্লুইড কিন্তু এইদিকেও আছে তরল। আমরা যদি কোনো কারণে কোনো রোগের জন্য পরীক্ষা করার জন্য যদি আমাদের এই সিএসএফটা দরকার হয়, ব্রেনের কোনো সমস্যা হলে বা ধরেন আমাদের নার্ভাস সিস্টেমের বা স্নায়ুতন্ত্রের যদি কোনো রোগ হয়, তখনই দেখবেন যে সিএসএফ স্টাডি দেয়, একটা পরীক্ষা করতে যায় যে সিএসএফ পরীক্ষা করে দেখো। এই জায়গা থেকে আমরা তখন এটা নিতে পারি। মানে এই জায়গা থেকে নিলে সুবিধা কি, সুবিধাটা হচ্ছে আমাদের যে সুষুম্না কাণ্ড যেটা আছে, এটাতে আমি যদি এই দিক দিয়ে সুই ঢুকাই, তাহলে কিন্তু এইটাতে লাগতেছে না, মানে এইটা কোনো আঘাতপ্রাপ্ত হবে না, আমি সহজে এখান থেকে তরলটা নিয়ে নিতে পারবো। এই জন্য ধরেন এখানে লাম্বার 1 এ শেষ হয়ে গেছে, আমি যদি ধরেন এই যে লাম্বার 2 আর লাম্বার 3 এর মাঝখানে যদি সুইটা ঢোকাই, তাহলে কিন্তু আমার স্পাইনাল কর্ডটা কোনো ইনজুরি হবে না। হ্যাঁ, এটা হচ্ছে এইটা সুবিধা। তাহলে হাড়গুলা ওরকম পরীক্ষায় যে আঁকতে হবে এরকম না, মানে চেনার জন্য, যে আমি একটা মানুষের বডির হাড় আমি এটা চিনি, যে এটা হাড়, এটা হাড়, এটা এরকম। তাহলে অস্থি গেল, এখন আমরা আসি একটু তরুণাস্থি নিয়ে, তারপরে আমরা জয়েন্ট নিয়ে কথা বলবো, মানে অস্থি সন্ধি। তরুণাস্থিটা আমি বলছিলাম যে একটু নমনীয় টাইপের হয়, নমনীয় টাইপের, এবং এখানে কিন্তু ওইরকম হাইলি ভাস্কুলার না এরা, মানে উচ্চ রক্ত সরবরাহ সম্পন্ন না, কিন্তু এটা যোজক কলা, যোজক কলা, কিন্তু হাড়ের মতো ওর ইয়া নাই। এইখানেও কিন্তু ওই দুইটা জিনিসই থাকে, ম্যাট্রিক্স থাকে আর কোষ থাকে। তাহলে এইখানে ম্যাট্রিক্স এর মধ্যে আমাদের কন্ড্রিন থাকে, কন্ড্রিন নামক একটা পদার্থ থাকে, কন্ড্রিন। আর কোষটাকে বলা হয় ওইটাকে বলছিলাম অস্টিওসাইট, আর এটা হচ্ছে তরুণাস্থিকে বলে হচ্ছে কার্টিলেজ, কার্টিলেজ থেকে নামটা আসছে, কার্টিলেজ থেকে নামটা হচ্ছে আচ্ছা বই আছে মনে হয়, একটু দেখেন তো, কন্ড্রোসাইট, কন্ড্রোসাইট কোষ। এটাও ওইরকম, ওই লেকুনা থাকে ম্যাট্রিক্সের মধ্যে, লেকুনা থাকে, লেকুনার মধ্যে বসানো থাকে কন্ড্রোসাইট। এই দুইটা জিনিস। আচ্ছা আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, যে আমাদের যে অস্থির যে আবরণটা থাকে বাইরের দিকে, অস্থির বাইরে কিন্তু একটা আবরণ থাকে, সেটাকে বলা হয় পেরিওস্টিয়াম। অস্টিয়াম, মাংস না, হাড়েরই উপরে একটা আবরণ থাকে আর কি, ধরেন এই হাড়টার উপরে একটা আবরণ থাকে, তারপরে মাংস থাকে, ঠিক আছে? তাহলে ওই আবরণটার নাম হচ্ছে পেরিওস্টিয়াম। আবার তরুণাস্থির উপরেও একটা আবরণ থাকে, সেটার নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম।
পেরিকন্ডিয়াম, কন্ড্রিয়াম, আর এটা হচ্ছে পেরিঅস্টিয়াম, দুইটা। মানে এগুলা হচ্ছে আপনারা যখন পার্থক্য লিখবেন না অস্থি তরুণাস্থির, তখন এগুলো কথা কিন্তু লিখতে হবে। মানে আমি পার্থক্যটা পড়াবো না, পার্থক্যটা আপনারা নিজে থেকে পড়ে নিতে হবে। সংজ্ঞাটা লিখবেন, ওখানে নমনীয়, অনমনীয়, এটা জিরো, এগুলা লিখবো। তারপরে ম্যাট্রিক্সে এর ম্যাট্রিক্সে কি থাকে, ওর ম্যাট্রিক্সে কি থাকে, এর কি কোর্স থাকে, ওর কি কোর্স থাকে, এর আবরণের নাম কি, ওর আবরণের নাম কি। তারপরে এর কয়েকটা উদাহরণ দিলেন, এর কয়েকটা উদাহরণ দিলেন, তাহলে তো আমাদের 4-5টা পার্থক্য মোটামুটি হয়ে গেল। তাহলে তরুণাস্থির প্রকারভেদের মধ্যে এক নাম্বার হচ্ছে হায়ালিন বা স্বচ্ছ। স্বচ্ছ তরুণাস্থি, হায়ালিন বা স্বচ্ছ তরুণাস্থি। মানে এই জিনিসগুলো নামকরণ করা হচ্ছে ওই একই হারের, যেরকম আমরা বলছিলাম যে ম্যাট্রিক্সের গঠনের উপর নির্ভর করে স্পঞ্জি নাকি দৃঢ়, এখানেও ম্যাট্রিক্সের পদার্থটার বর্ণ, গঠন, এগুলোর উপর নির্ভর করে আমাদের নাম প্রকারভেদটা করানো হয়েছে। যেমন হায়ালিন তরুণাস্থি বা স্বচ্ছ, এখানে যে ওর ম্যাট্রিক্স যেটা থাকে এটা একটু স্বচ্ছ থাকে, মানে ক্লিয়ার থাকে, এখানে কোনো তন্তু থাকে না, তন্তু বা ফাইবার এখানে থাকে না, সেজন্য এটা হচ্ছে হায়ালিন বা স্বচ্ছ। এখানে এর উদাহরণ কি কি আছে, যেমন আমাদের নাক আছে যেটা, হ্যাঁ, তারপরে শ্বাসনালী, তারপরে স্বরযন্ত্র যেটা, দুই নাম্বার হচ্ছে পীত তন্তুময় বা স্থিতিস্থাপক। তাহলে স্থিতিস্থাপক কোনগুলো, যেমন ওই যে আমাদের কানের পিনা আছে যেটা, এটাকে বহিকর্ণ বা কানের পিনা বলে, যেটা কর্ণছত্র যেটা, এটা এই যে এটা দেখেন বাঁকা, এটা হচ্ছে একটা উদাহরণ এটার, কানের পিনা বা কর্ণছত্র। তিন নাম্বারটা হচ্ছে আমাদের শ্বেততন্তুময়। এখানে আচ্ছা, এখানে কথাটা বলি, এখানে যে তন্তুটা থাকে বা ফাইবারটা থাকে ম্যাট্রিক্সের মধ্যে, এটার রংটা হচ্ছে পীত বর্ণ, কিরকম, হলুদ, হলুদ বর্ণের, সেজন্য এটা পীততন্তুময়। আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে সাদা বর্ণের, শ্বেততন্তুময়। শ্বেততন্তুময়, শ্বেততন্তুময় কোথায় কোথায় থাকে আমাদের, এই যে আমরা যে বললাম, এখানে আমরা বললাম না যে দুইটা কশেরুকার মাঝখানে যে জোড়া তৈরি হয়। আচ্ছা, একটা কথা বলা হয়নি যে প্রতিটা জোড়ায় কিন্তু তরুণাস্থি থাকে। মানে ধরেন দুইটা হাড় জোড়া লাগছে, সরাসরি লাগে নাই, মাঝখানে এর মাথায় কিছু তরুণাস্থি লাগানো থাকে, এর মাথায় কিছু তরুণাস্থি লাগানো থাকে। এটার উদ্দেশ্য হচ্ছে যখন আমরা দুইটা হাড় গুলো তো শক্ত, দুইটা হাড় যখন যখন নড়াচড়া হবে জোড়াটা, তখন কিন্তু ঘর্ষণ হবে, ঘর্ষণ হলে কি হবে, হাড় ক্ষয় যেতে পারে। এইটাকে প্রতিরোধ করার জন্য জয়েন্টের মধ্যে অনেকগুলো জিনিস থাকে, ফ্লুইড থাকে, কিছু তরল পদার্থ, পিচ্ছিল পদার্থও থাকে, আবার দুইটা হাড়ের মাথায় এরকম তরুণাস্থি লাগানো থাকে। তরুণাস্থি গুলো যেহেতু একটু নমনীয়, তাহলে এখানে ঘর্ষণটা কম হবে। তাহলে আমাদের যে দুইটা যে কশেরুকা আছে, কশেরুকার মাঝখানে যে তরুণাস্থি গুলা থাকে সেগুলো হচ্ছে শ্বেততন্তুময়। তাহলে দুই কশেরুকার মাঝখানে যেগুলো থাকে, শ্বেততন্তুময়টা দুই কশেরুকার মাঝখানে থাকে। বাকি অন্যান্য যে জয়েন্ট গুলো আছে সেগুলাতে আমরা দেখব যে একটা হচ্ছে ক্যালসিফাইড আছে একটা, হ্যাঁ, ক্যালসিফাইড তরুণাস্থি। এই ক্যালসিফাইড কেন বলা হলো, এখানে এই তরুণাস্থি গুলোতে ক্যালসিয়াম থাকে, মানে ক্যালসিয়ামের যে পরিমাণটা বেশি থাকে।
এই জন্য ক্যালসিফাইড। এরা কোথায় থাকে? এরা হচ্ছে আমাদের লম্বা লম্বা হাড়গুলো যেগুলো আছে, দুইটা হাড় যেই জায়গায় জোড়া লাগছে, লম্বা হাড়। যেমন ধরেন এখানে ফিমার, এখানে দেখেন যে হিউমেরাস আর হচ্ছে টিবিয়া ফিবুলা, এই দুইটা এখানে একটা জোড়া লাগছে না? তাহলে ধরেন এখানে হিউমেরাসের মাথায় থাকবে হচ্ছে ক্যালসিফাইড তরুণাস্থি, আবার এদিকে টিবিয়া ফিবুলার ইয়াতে থাকবে হচ্ছে ক্যালসিফাইড তরুণাস্থি। তাহলে দুইটারই মাথায় একটু একটু করে লাগানো থাকবে। এগুলো হচ্ছে তাহলে তাহলে আমাদের এই একটা উদাহরণ দিতে পারেন যে তাহলে আমাদের এখানে কি বলবেন, একবারে যদি কথাটা লেখেন যে এইভাবে, যে লম্বা লম্বা হাড় যেগুলো আছে সেগুলোর মাথায় যে যে তরুণাস্থিটা লাগানো, হ্যাঁ লম্বা হাড়ের সেগুলো, অথবা লিখতে পারেন হিউমেরাস ও ফিমারের হেডে বা মাথায় যে তরুণাস্থি থাকে, হ্যাঁ সেগুলো হচ্ছে আমাদের ক্যালসিফাইড। তাহলে এই 4 প্রকার কিন্তু তরুণাস্থি। আজান তো দিয়ে দিছে না, এখন কি তাহলে যাবেন? আমাদের আর অল্প আছে, জোড়া মানে অস্থি সন্ধি গুলো এসে করে ফেলবো, বেশি সময় লাগবে না, ধরেন 10-15 মিনিটের মতো লাগবে। ও এটা তো আবার রেকর্ডিং হচ্ছে যে, তো সিস্টেম বুঝতেছি না কিছু। এটা কি পরে চালু করা যাবে আবার, নাকি টাইম ডিউরেশন আছে এরকম? হ্যাঁ তো ওনাকে একটু রাখবেন তো কেউ। হ্যাঁ ও তো পারবে না, ও ঝামেলা। মানে আমরা তো নামাজ পড়তে যাইতে যাচ্ছিলাম আর কি। নামাজের জন্য তো কোনো কাছ থেকে ছুটি নেওয়া যায় না। না এইখানে এইটা কি হবে? এইটা কি হবে? এটা একটু জাস্ট পুশ করে রাখেন। গান টান বাজতেছে না? হ্যাঁ মামু বলেন। একটা চললে একটা এসি নষ্ট হয়ে যাবে, এখানে জায়গা স্পেস অনুযায়ী ক্যাপাসিটি আছে। কি হলো?
ওনার কি ভিডিও চালু আছে? এখানে আসছে না। কি হলো এটা দেখেন তো। নেটওয়ার্ক ইয়াতে কানেক্টিং সমস্যা হচ্ছে। এটা বড় হবে না আপনার, এটা এখানে বড়। ওখানে ডাবল ক্লিক করলে হচ্ছে না। না এবার ঠিক আছে মনে হচ্ছে। কেমন এরকম কিরকম দেখা যাচ্ছে? জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, আর একটু জুম করতে হবে। আর 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 একটু, আর হবে না। লাইট করছে।
এটা হলো তাহলে অস্থির সন্ধি। অস্থির সাথে যদি অস্থি জোড়া লাগে, অথবা অস্থির সাথে তরুণাস্থিও লাগতে পারে। যেমন ধরেন আমাদের যে আমরা পড়লাম না, পরশুকা গুলা দেখবেন যে প্রত্যেকটা এখানে এসে শেষ হয়ে গেছে, হাড়টা এই জায়গায় এসে শেষ। এই বাকি অংশটা কিন্তু তরুণাস্থি, বাকি অংশটা তরুণাস্থি। তাহলে এই তরুণাস্থিটা কিন্তু সরাসরি গিয়ে স্টারনামের সাথে যুক্ত হয়েছে। তাহলে এখানে কিন্তু অস্থির সাথে অস্থি হলো না, অস্থির সাথে তরুণাস্থি হলো। এগুলা কত ঝামেলা দেখছেন, প্যাঁচ খেয়ে গেছে। কেউ পারেন? এই বড় হচ্ছে না, এটা ধরেন এটা ছোট হচ্ছে, এটা তো বড় হবে। আসছিল। এটা হলো অস্থি সন্ধি। তাহলে আমরা অস্থি সন্ধি মোটামুটি একটা অস্থি সন্ধির যদি আমরা চিন্তা করি, ধরেন এটা হলো একটা অস্থি, এটা আর একটা অস্থি। তাহলে একটা অস্থির মধ্যে, এই জোড়ার মধ্যে কিছু ইয়া থাকে, বাইরে থেকে একটা ইয়া থাকে, আবরণী থাকে। এখানে কিছু তরল পদার্থ থাকে। যদি সাইনোভিয়াল জয়েন্ট হয় সেই ক্ষেত্রে এখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকে। আর দুই দিক থেকে যদি এটা তরুণাস্থি থাকে, এখানে তরুণাস্থি থাকবে। মোটামুটি একটা জয়েন্ট এরকম হয় দেখতে, এদিক দিয়ে একটা ইয়া থাকে, আবরণী থাকে। এর উপর উপর দিয়ে ধরেন মাসেল থাকে, এদিক দিয়ে একটা মাসেল, এদিক দিয়ে মানে পেশি আর কি। এক নম্বরে হচ্ছে তন্তুময় কিছু অস্থিতি আছে। হ্যাঁ, প্রকারভেদ। তন্তুময় মানে আমরা যেটা বললাম যে কিছু ইয়াতে হচ্ছে আপনার একটু বড় করে জুম করে, আরো আরো মানে কিছু জোড়ার মধ্যে তন্তু থাকে, কিছুতে থাকে তরুণাস্থি। এই জন্য ধরেন এইখানে একটা হাড়, এখানে একটা হাড়, এর মধ্যে তন্তুও থাকতে পারে। তন্তু মানে কি, ফাইবার বিভিন্ন। আবার তরুণাস্থিও থাকতে পারে, এইটার উপর ভাগ করা হয়েছে আর কি। আর যেটাতে সাইনোভিয়াল ফ্লুইড থাকে ওইটা সাইনোভিয়াল জয়েন্ট। এই জন্য তন্তুময় যেগুলা সেগুলোর আবার ভাগ আছে, যেমন হচ্ছে সূচার, সূচার টাইপের যেটা। সূচার আমরা কোথায় পড়ছিলাম বলেন তো, মনে আছে কিনা? পড়ছিলাম এখানে, এখানে পড়ছিলাম না? এই যে আমরা যে এটা পড়তেছি না,
মাথার যে খুলির হাড়গুলো আছে দুইটার মাঝখানে যে জোড়া, এটা কি বলছিলাম? সুচার। হুম। তারপরে একটা আছে সিনডেসমোসিস। আমাদের যে ধরেন এখানে কিন্তু জিনিসটা ফাঁকাই বোঝা যায়, কিন্তু এই জায়গায় দেখেন মানে এমনিতে গ্যাপ থাকলেও এই টিবিয়া ফিবুলা বলেন বা এই যে টিবিয়া ফিবুলা বলেন অথবা রেডিয়াস আর্নাই বলেন, দুইটার মাঝখানে কিন্তু একটা পর্দার মতো মানে জোড়া লাগা থাকে আর কি। ওইটাকে ওই জিনিসটা তন্তু দিয়ে তৈরি। এই জন্য এই দুই মানে এমনিতে তো আপনার হিউমেরাস আর এটার মধ্যে তো একটা জোড়া আছেই, যেমন কনুইয়ের যে জয়েন্টটা, আবার এই দুইটা হাড়ের মাঝখানেও একটা জোড়া থাকে। হ্যাঁ, মানে একটা পর্দার মতো জিনিস দিয়ে দুইটা জোড়া লাগা থাকে, এটা হচ্ছে তন্তু আর কি। তাহলে এই জোড়াটা হচ্ছে আমাদের একটা তন্তুময় জোড়া। এটাকে বলা হয় সিনডেসমোসিস টাইপের। তাহলে কার কার মধ্যে হবে? যেমন টিবিয়া ফিবুলার মাঝখানে হইতে পারে টিবিয়া ফিবুলা, আর কি রেডিয়াস আলনা। রেডিয়াস আলনার মাঝখানে যে জোড়া, সেগুলো হচ্ছে সিনডেসমোসিস। আর একটা আছে গম্ফোসিস। গম্ফোসিস এটা একটা মনে রাখা যায় এইভাবে যে আমাদের যে মাড়ি আছে, মাড়িটাকে কি গাম বলে না? গাম, মাড়ি মাড়ি যেটা, এটাকে কিন্তু গাম বলে ইংরেজিতে। তাহলে এই গাম থেকে গমটা মনে রাখতে হবে। দাঁত আর মাড়ির মাঝখানে যে জোড়াটা তৈরি হচ্ছে, মানে আমাদের যে মাড়ি আছে না, দাঁতটা ওখানে মাড়ির মধ্যে বসানো আছে না, তাহলে ওই দুইটার মাঝখানে যে জয়েন্টটা, সেটা হচ্ছে গম্ফোসিস। এবং এখানে তন্তু থাকে, তন্তু দিয়ে জোড়া। তাহলে এটা হচ্ছে গম্ফোসিসটা হচ্ছে দাঁত ও মাড়ির মাঝে যে মাড়ির মধ্যবর্তী মধ্যবর্তী জোড়া বা জয়েন্ট। তন্তুময়ের মধ্যে এই তিনটা। সুচার, সিনডেসমোসিস আর হচ্ছে গম্ফোসিস। মুছবো? জি। তারপরে আছে তরুণাস্থিময়। তরুণাস্থিময় 2 নাম্বার হচ্ছে তরুণাস্থিময়, মানে যেগুলার ইয়াতে তরুণাস্থি থাকে। এটা এখানে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে আপনার সিম সিমফাইসিস। সিমফাইসিস আমরা বলছিলাম না, এই যে পিউবিস আছে, হ্যাঁ, পিউবিস যে বনটা আছে, পিউবিক বন, এই দুইটার মাঝখানে একটা জোড়া আছে, এটাকে বলা হয় পিউবিক সিমফাইসিস। মানে পিউবিক সিমফাইসিস মানে জোড়াটা সিমফাইসিস টাইপের, কিন্তু পিউবিক বোন দুইটাকে জোড়া লাগাইছে, সেই জন্য এই জোড়াটার নাম হয়েছে কি? পিউবিক সিমফাইসিস। ফাইসিস। আর একটা হচ্ছে সিনকন্ড্রোসিস। সিনকন্ড্রোসিস হচ্ছে ধরেন আপনার এই যে অন্তঃকোষীয় যে জয়েন্ট গুলো আছে,
একটা কশেরুকার সাথে আরেকটা কশেরুকা। জোড়া দিটা আমার গেছে, এটা কি হচ্ছে বারবার? এখানে বারবার এটা চলে যাচ্ছে কেন? আর একটা হচ্ছে সমতল, এইটার মাঝখানে এইখানে কিন্তু অনেকগুলো জয়েন্ট আছে, সমতল বা সাইনোভিয়াল জয়েন্ট বলে। চলে গেছে কেন? ওয়াইফাই তো ডিস্টার্ব দিচ্ছে না এটা। আচ্ছা, এগুলো আবার অনেক টাইপের আছে, আমরা কয়েকটা নাম, যেমন ধরেন কবজা একটা আছে, হিঞ্জ বা কবজা, মানে দেখতে যেরকম আর কি, হিঞ্জ বা কবজার মতো দেখতে। কোনটা? এই যে কত নাম্বার স্টার হিন্স বা কবজা? এই সাইনোভিয়ালের ভিতরে এগুলো কিছু আছে। হ্যাঁ, উদাহরণ কবজা, যেমন কবজা টাইপের হচ্ছে আমাদের এইটা কনুইয়ের যে ইয়াটা আছে, কনুইয়ের জোড়া যেটা আছে। তারপরে আপনার আছে ওই যে বল ও কোটর বলছিলাম না, এগুলো কিন্তু সাইনোভিয়াল। বল ও কোটর তাহলে আমরা দুইটা বলছিলাম, এখানে একটা আর এখানে একটা, শোল্ডার জয়েন্ট আর হচ্ছে শোল্ডার জয়েন্ট, কাঁধের জোড়া। আর একটা হচ্ছে হিপ জয়েন্ট, হিপ, এই যে হিপ জয়েন্ট। হিপ জয়েন্ট কোনটা? এইটা। তারপরে আরো আছে কন্ডাইলয়েড আছে, কন্ডাইলয়েড। কন্ডাইলয়েড হচ্ছে আমাদের এই যে এখানে আছে না হিউমেরাস, আর এদিকে আমাদের আছে টিবিয়া ফিবুলা, এগুলো জয়েন্ট আছে, এপিকন্ডাইলেট আছে, এখানে অনেকগুলো আছে। সমতলও আছে, সমতল কন্ডাইলয়েড। কন্ডাইলয়েডের উদাহরণ এটা দিলে হবে, এখানে হাঁটুর জয়েন্ট। আচ্ছা, হাঁটুতে একটা হাড়ের কথা ভুলে গেছি, বুঝছেন?
হাঁটুর আমাদের এখানে একটা চাকা আছে না, জি গোল হাড় যেটা, এটার নাম হচ্ছে কিন্তু প্যাটেলা। এটা একটা হাড়, দুই দিকে দুইটা থাকে, প্যাটেলা বলে। PATE প্যাটেলা। হ্যাঁ কন্ডাইলয়েড, হ্যাঁ কন্ডাইলয়েড হচ্ছে আমি যে এখানে যেটা বললাম, এখানে কিন্তু অনেক জয়েন্ট আছে কয়েকটা, বুঝছেন? তো আমাদের যেটা হচ্ছে ফিমারের সাথে এদিকে ফিবুলার যে জয়েন্ট বা টিবিয়া, কিন্তু আবার ধরেন প্যাটেলার সাথে যে ওদের আরেকটা জয়েন্ট আছে ওইটা আলাদা। হিন্স, কবজা, বলকোটর, কন্ডাইলয়েড, তারপরে সমতল আছে একটা। নিচে একটা জয়েন্ট আছে হ্যাঁ নিচে একটা এগুলা, হ্যাঁ আপনার টার্সাল মেটাটার্সালের মাঝখানে জয়েন্ট আছে, এগুলা চলে যাবে এখানে এই সাইনোভিয়ালের মধ্যে চলে যাবে আর কি। মোটামুটি এগুলো মনে রাখলে হবে। এখানে স্যার যেমন ধরেন আপনার অস্থি কাকে বলে, অস্থির প্রকারভেদ। তারপরে ধরেন এখানে কিন্তু ছোট ছোট প্রশ্ন হয়, ধরেন একটা প্রশ্নে 3-4টা অংশ থাকে, ছোট ছোট লিখতে হয়। এরকম বলো যে অস্থির কি কি কোষ আছে, ওইটা 1 নাম্বার। তাহলে আপনি 3টা কোষের নাম লিখলেই 1 নাম্বার হয়ে গেল। তারপরে তরুণাস্থি কাকে বলে, প্রকারভেদ, 2টার পার্থক্য, অস্থি তরুণাস্থি পার্থক্য, এগুলো আসতে পারে। তারপর অস্থি সন্ধি কাকে বলে, প্রকারভেদ গুলো কি কি আছে, এরকম আসতে পারে। অথবা আপনার অবজেক্টিভ বা নৈবেত্তিকে যদি আসে এমসিকিউ পরীক্ষাতে, যে এই জোড়াটা কি ধরনের জোড়া, এরকম প্রশ্নগুলো আসে সাধারণত। এর চেয়ে আর বেশি এখানে ছবি আঁকার মতো ওইরকম কোনো কিছু নাই, কারণ এগুলা তো ছবি আঁকা সম্ভব না একটা মানুষের, এটা আসলে। এইটা দেখেন, এটা একটা হাড়ের ছবিটা দিছে আর কি, মানে হাড়টাকে, আর ভিতরের অংশ হাড়ের স্তরগুলো দেখানো হয়েছে এখানে। যেমন ধরেন ওই ইয়াটা তুলে ফেলছে, পেরিওস্টিয়ামটা তুলতেছে, দেখেন একটা পর্দা তুলে ফেললো ভিতরের দিকে, এই যে এগুলা কিন্তু রক্তনালিকা গুলা দেখা যাচ্ছে। আবার মাঝখানে এটা হচ্ছে মেরু, কি বলে, বোন মেরো বলে না, বোন মেরোটা। আর এইখানে এই যে এগুলা ইয়া থাকে, এখানে হ্যাবারশিয়ান তন্ত্র নামে একটা তন্ত্র থাকে, মানে এই যে আমাদের হাড়, বোন ম্যারোটা কি অস্থিমজ্জা অস্থি মজ্জা যেটা, হ্যাঁ ওইটা হচ্ছে বোন মেরো, ওইটা বোন মেরো। এখানে দেখেন হ্যাবারশিয়ান তন্ত্র যেটা বললাম, যে দেখবেন যে একটা হাড়কে কাটলে ভিতরে কিন্তু মানে কি বলে, জালির মতো দেখা যায়, জালির মতো একটা বন কাটলে। এই তন্ত্রটা, এই মানে যে বন যে এভাবে সাজানো, এইটা তন্ত্রটার নাম হচ্ছে হ্যাবারশিয়ান তন্ত্র। এটা দেখা যাচ্ছে এখানে, দেখেন জালির মতো হয়ে আছে। এর ভিতরে অনেক রক্তনালিকা থাকে, এই জন্য বলছে যে উচ্চ রক্ত সংবহন সম্পন্ন, হাইলি ভাস্কুলার। এছাড়াও একটা জয়েন্টের ধরেন, একটা জয়েন্টে শুধু হাড় আর হাড় লাগলেই যে হয়ে যাবে এরকম না, মানে এটা যদি আমি এমনি হাড়ের সাথে হাড় লাগাই রাখলে থাকবে নাকি, থাকবে না তো। এখানে লিগামেন্ট থাকে, টেন্ডন থাকে, তারপরে একটা জয়েন্ট স্টেবল হয়, মানে নির্দিষ্ট জায়গায় থাকে। বলে না যে লিগামেন্ট ছিঁড়ে গেছে, লিগামেন্ট ইনজুরি, এগুলো হচ্ছে আমরা ধরেন 2টা বাঁশ যখন আমরা জোড়া দিই, তখন কি করি, 4 দিক দিয়ে রশি পেঁচাই। এই যে এই ধরনের মনে করেন রশির মতো কাজ করে হচ্ছে আমাদের এই লিগামেন্ট গুলা, এইভাবে একটা জয়েন্টকে ইয়া করে রাখে, মানে একটা শক্তিশালী করে রাখে। আবার মাসেল তো আছেই চারদিকে। টেন্ডন জিনিসটা হচ্ছে আমাদের ধরেন এইখানে একটা হাড়, তো এইখানে একটা, তাহলে এই ধরেন একটা মাসেল, হ্যাঁ, মাসেলটা যখন জোড়া লাগে যেখানে গিয়ে,
মাসেলটা যখন হাড়ের কাছে যায় জোড়া লাগানোর জন্য, তখন ওর মাথাটা অনেক চিকন হয়ে যায়। চিকন হয়ে এই এই অংশটাই হচ্ছে টেন্ডন বলে। এই অংশটার নামই হচ্ছে টেন্ডন। যেমন আমাদের পায়ের কথাটা চিন্তা করেন, পায়ের কিন্তু এখানে পুরো একটা মাসেল, ঠিক আছে? এই মাসেলটা কিন্তু এখানে গিয়ে দেখেন কতটুকু চিকন হয়েছে। এটা কিন্তু রগ বলে, যে রগ, এটা আসলে কিন্তু রগ এটা না, এটাকে বলে টেন্ডন বলে, ঠিক আছে? বুঝতে পারছেন? এই যে টেন্ডন, তাহলে যে এইটা কিন্তু এখানে গিয়ে এই হাড়টাতে জোড়া লাগছে। মানে এই যে আমাদের ক্যালকেনিয়াস আছে দেখেন, এই ক্যালকেনিয়াস হাড়টাতে গিয়ে ও জোড়া লাগছে। এটা কিন্তু পাটা দেখাচ্ছে। তাহলে ওই জিনিসটা হচ্ছে টেন্ডন। কিন্তু আসলে জিনিসটা দেখেন, এই মাসেলটা কত বড় ছিল না? এটা কিন্তু পুরো একটা পেশি। এই পুরা পেশিটা চিকন হয়ে যখন হাড়ের সাথে জোড়া লাগবে, তখন এটা এই যে কি রকম হয়ে গেছে, এটা কত শক্ত। এই জিনিসগুলো কিন্তু একটা জোড়া বা একটা অস্থি সন্ধিকে শক্তিশালী করে রাখছে। আর লিগামেন্টটা আলাদা, টেন্ডন আলাদা, লিগামেন্ট আলাদা। ঠিক আছে, এরপরে আর একটা ক্লাস আছে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো লস করে ফেলছেন, আপনি এখন সরাসরি আসার দরকার ছিল, বুঝছেন? এভাবে তো স্যার অসুস্থ ছিলাম, আর প্লাস থেকে আসা ওই বৃষ্টি পড়তেছিল তো তাই আসি নাই। না, স্যার মানে একটা প্রশ্ন ছিল। একসাথে লাইভ আর ইয়া করলে, মানে ভিডিও করলে আসলে যারা ভিডিওতে দেখতেছে ওদের লস বেশি। হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন। স্যার এই পায়ের ফিবুলা এবং হিউমেরাস এই দুটার মাঝখানে যে হাঁটুর চাকাটা বলছেন, ওটা কি স্যার অস্থি নাকি তরুণাস্থি? হ্যাঁ, না না, অস্থি বলতে অস্থির মাথায় একটু করে তরুণ অস্থি লাগানো থাকে দুইটা হাড়েরই, মানে যাতে আচ্ছা, দুইটা হাড় যাতে ঘর্ষণ না হয় নড়াচড়া করার সময়। তাহলে ওই চাকাটা হচ্ছে আমাদের তরুণাস্থি। না, চাকাটা তো প্যাটেলা, মানে আমরা যেটা চাকা ধরি এটা কিন্তু জি। প্যাটেলা। প্যাটেলা একটা হাড়, বলছিলাম এই ছবিটাতে দেখাইছিলাম আমি যে আহ, এখানে কিন্তু অনেকগুলো জোড়া থাকে, মানে হাঁটুর মধ্যে প্যাটেলা সামনের দিকে থাকে, আর ভিতরে থাকে এই ফিমার আর ইয়ার মধ্যে টিবিয়া ফিবুলার মাঝখানে একটা জোড়া থাকে। তো একটা জি। ওই ফিমারের মাথায়ও একটু তরুণাস্থি লাগানো থাকে, টিবিয়া ফিবুলার মাঝখানেও জি। তরুণাস্থি লাগানো থাকে মাথার মধ্যে। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ স্যার। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। কোনো প্রশ্ন আছে আপনাদের? আর মেয়ের হলো যে হাঁটার কথা বলছিলেন উনি ইয়ে বলে যে হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা মতো করার জন্য কি কোনো সার্জারি করতে হয় নাকি অন্য কোনো কষ্ট থাকে? এগুলা সাধারণত ফিজিওথেরাপি দিয়ে অনেকের হয়ে যায়। ফিজিওথেরাপি কিছু আছে, হ্যাঁ, মানে ব্যায়াম দেয় কিছু। যেমন এখানে একটা ছবি কিন্তু দিছে, গুরুত্বপূর্ণ ছবি, দেখছেন এটা? এই যে এইভাবে বসলে, যখন আমরা পোশ্চার নির্দিষ্ট ইয়া মেনটেন করে বসি না, তখন আস্তে আস্তে কিন্তু ওই ওই ঘটনাটা ঘটতে পারে। বুঝতে পারছেন? এই জন্য বলছে যে এই যে এটা সোজা বসা, সোজা বসাটা নিয়ম। তো এগুলা অনেক সময় হয়, মানে ফিজিওথেরাপি দিয়ে, অনেক সময় হয় না, না হলে তখন অপারেশন করতে হবে। ধরেন একটা নড়ে গেছে, তখন এটা অপারেশন করে আবার নির্দিষ্ট স্থানে আনতে হবে, এনে ওকে ইয়া করে দিতে হবে। এটা হচ্ছে ইয়া, অনেকের ফিজিওথেরাপি দিয়ে হয়ে যায়। ব্যালেন্স করার জন্য বেল্ট বেল্ট, হ্যাঁ ওটা কি এই যে থেরাপিস্টদের জন্য কাজ করে? হ্যাঁ, বেল্ট দেওয়াও এটাও একটা ফিজিওথেরাপি। মানে বেল্টটাও একটা ফিজিওথেরাপি, একটা থেরাপি। বেল্ট যেটা দেয়, বেল্টটা এই জন্য দেয় যে এখানে যখন আমি কোনো ভারী জিনিস তুলবো বা আমার যখন বাগা হবো, তখন যেন চাপটা না পড়ে, এটা কমানোর জন্য সাধারণত আমাদের যে ব্যাক পেইনটা হয় এখানে অনেক সময় এটা কিডনির সমস্যা হলে মানুষের ভুল করে। কিডনি এই সমস্যা, জায়গাটা কোন জায়গায় হয়? মানে কিডনি সমস্যা হলে আপনার ব্যথা হবে কিন্তু এই দিকে। কিডনি কিন্তু আমাদের এই পিছনে থাকে, এখানে। বুঝতে পারছেন? আর হাড় তো আরো পিছনে থাকে। কিডনি ব্যথার সাথে কনফিউশন করা যাবে না। ধরেন এই জায়গায় থাকে কিডনি এইদিকে, আর এটা তো মেরুদণ্ড, তো এইদিকে মেরুদণ্ডের ব্যথা থাকলে
আর হাড়ের ব্যথাগুলা বা মেরুদণ্ডের ব্যথা দেখা যাবে যে আপনি কি নড়াচড়ার সাথে একটা সম্পর্ক আছে, কিন্তু কিডনি তো ভিতরে, এর সাথে নড়াচড়ার খুব একটা সম্পর্ক থাকবে না। মানে এগুলো দেখে দেখে কোমরের জয়েন্টের ব্যথা করে এটা প্রোটেক্ট করেছে। কোমরের জয়েন্টের ধরে এই যে এখানে এখানে যদি হয়, এগুলাতে ধরেন হাড়গুলো ক্ষয় যায় কিন্তু দ্রুত, কারণ আমরা যে ভার তুলি বা ইয়া করি সবগুলা কিন্তু প্রেশার কোমরে। হ্যাঁ, যত নিচের দিকে দেখেন নিচের দিকে কিন্তু কষে ঢোকা গুলো একটু মোটা মোটা বেশি। কেন মোটা মোটা? কারণ এগুলাতে ওজনটা বেশি পড়ে, মানে কোমরের দিকে যে ইয়াগুলো, সেজন্য এগুলো মোটা দেওয়া আছে। এগুলো অনেক সময় ক্ষয় যায় মানুষের, হ্যাঁ, ক্যালসিয়ামের অভাব হলে বা বয়স হয়ে গেলে, মেয়েদের ধরেন যখন মাসিক বন্ধ হয়ে যায় মেনস্ট্রুয়েশন, তখন ওদের হরমোনাল কিছু হরমোন কমে যায়। হরমোন কমে গেলে, হ্যাঁ, হরমোন কমে গেলে ওদের এমনিতেই ক্ষয় যায়, তখন এই ঝামেলাগুলো হয়, ব্যথা হয়। হ্যাঁ, এগুলোর জন্য সাপ্লিমেন্ট হিসেবে দেয়, সাপ্লিমেন্ট হিসেবে ক্যালসিয়াম ধরেন, তারপরে হচ্ছে ক্যালসিয়াম, তারপরে ডি দেয়, ভিটামিন ডি সাথে দেয়, মানে ক্যালসিয়ামটা অ্যাবজর্ব হওয়ার জন্য ভিটামিন ডিটা দরকার। এই আর কি মেন। অনেক সময় এই যে এগুলো কিন্তু দিতে আপনার হার্ট হয়ে গেলে ওখানে কি লক্ষণ হিসেবে কি পানি আসতে পারে সাদা শরীর? না, এরকম কোনো ইয়া নেই, সম্ভাবনা নাই, হাড়ের সাথে সম্পর্ক না। পানি আসতে পারে তিনটা জায়গায় সমস্যা হলে, হচ্ছে আপনার কিডনি, তারপরে একটা হচ্ছে হার্ট, আর একটা হচ্ছে লিভার। এগুলোতে হলে শরীরে পানি আসে। হাড়ের সমস্যা হলে কি কি লক্ষণ দেখা দিবে? লিভারে ধরেন, লিভারে তো অনেক রোগ আছে, এগুলো তো যখন রোগ করবেন তখন জন্ডিস হয় একটা, জন্ডিস কিন্তু লিভারের কারণে হয়, লিভারে বিলিরুবিন তৈরি হয়, ওখান থেকে হয়। পানি জমে যেতে পারে, কারণ লিভারে আমাদের প্রোটিন যেগুলো খাই এগুলো লিভারে গিয়ে আবার ইয়া হয়, তৈরি হয়, মানে লিভার ওইটা ওখানে ইয়া করে না। তাহলে প্রোটিন যদি শরীরে কমে যায় তাহলে শরীরে পানি চলে আসে। লিভার লিভার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এইখানে হচ্ছে অনেক জিনিস হয়, যেমন আমরা যে বিভিন্ন ওষুধ খাই এগুলা কিন্তু এই লিভারে গিয়ে মেটাবলিজম হয়, গিয়ে বের হয়ে যায় শরীর থেকে। তো এগুলো ড্রাগ টক্সিসিটি হতে পারে, লিভারের সমস্যা, অনেক রোগ আছে। মেটাবলিজমটা লিভারে হয় না স্টোমাকে? মেটাবলিজমটা আলাদা জিনিস, আর একটা হচ্ছে ডাইজেশন। ডাইজেশন মানে পরিপাক, পরিপাক হয় হচ্ছে পাকস্থলীতে, আর মেটাবলিজম হয়, আমরা ওই দিক চলে যাবেন, ঠিক আছে। আপনার মেটাবলিজম যেটা, সেটাকে বলা হয়, মেটাবলিজমটা মেইনলি আমাদের বললাম ওই দিন যে বললাম যে মাইটোকন্ড্রিয়াতে গিয়ে যে আমাদের ইয়া হচ্ছে, যে শক্তি তৈরি হচ্ছে এটিপি, এটাই কিন্তু মেটাবলিজম। তো মেইনলি লিভারের কোষগুলোতে মেটাবলিজমটা বেশি হয়, অন্যান্য কোষও হয়, লিভারে বেশি হয়। মেটাবলিজম আলাদা আর ডাইজেশন আলাদা, ডাইজেশন ওই পেটে যেটা হয় সেটা ডাইজেশন। হ্যাঁ, ওইটা শুরু করে দিব এখন, আমাদের শেষ। ঠিক আছে, আপনাদের ছুটি।